আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আজকে খুবই ভালো একটা সুসংবাদ নিয়ে আসছি। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ যে একটা আইনের জন্য খুব বেশি আন্দোলন করেছি, অবশেষে আমাদের সকলের আন্দোলনের প্রতিফল হিসাবে সেই আইনটা কার্যকর করা হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা গত 13ই অক্টোবর মহামান্য রাষ্ট্রপতির যে সাইন আছে সেই সাইনের মাধ্যমে এটা অধ্যাদেশ করা হয়েছে, আর সম্ভবত এর পরের দিন থেকে সেটাকে আইন হিসাবে আপনার ইনক্লুড করা হয়েছে। যেহেতু সংসদ এই মুহূর্তে বন্ধ আছে, পরবর্তী সময়ে সংসদের অধিবেশন শুরু হলে সেটাকে হয়তো পার্মানেন্টলি আপনার এই আইনটাকে চালু করা হবে। যাই হোক, এটা এই মুহূর্তে চালু আছে। তো সেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের যে রায়, প্রথম যেই আসামি যাদের বিরুদ্ধে এই রায় কার্যকর হলো, আলহামদুলিল্লাহ 5 নরপিশাচ। এদের ধর্মের জায়গাটা একটু ব্যতিক্রম, এরা হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু আমরা এদের ধর্মের পরিচয় যেতে চাই না। এদের একটাই পরিচয়, এরা ধর্ষক। আর এরা যে নৃশংস ধর্ষণ কাণ্ড ঘটাইছিল সেটা হচ্ছে যে একজন মুসলমান বালিকাকে, মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে আটকে রেখে 2 দিন যাবৎ গণধর্ষণ করেছিল। তবে এখানে একটু দুঃখজনক বিষয় আছে। আমি রায়টা সম্পর্কে সম্পূর্ণটা বলার আগে স্টোরিটা একটু ব্যাকে, একটু না অনেকটা ব্যাক। প্রায় 8.5 বছর আগের ধর্ষণ কাণ্ডের বিচার হইল এতদিন পরে। তাও 2 জন আসামির এখানে আপনার অ্যারেস্ট আছে, 3 জন এখনো পলাতক। 8.5 বছরে তাদের কোনো খোঁজ খবর আমাদের প্রশাসনের কাছে নেই। তারা কি বাংলাদেশ আছে না ভারত পলাই গেছে সেটাও আমাদের প্রশাসনের কাছে নেই। এটা কিন্তু প্রশাসনের ব্যর্থতা। ঘটনা হচ্ছে আজ থেকে 2012 সালের 15ই জানুয়ারি আমাদের এই ধর্ষিতা বোন সকালবেলা মক্তবে গিয়েছিলেন পড়াশোনা করার জন্য। টাঙ্গাইলের সখীপুর এলাকা, ভুয়াপুর উপজেলার সখীপুর সম্ভবত ইউনিয়ন বা গ্রামের নাম, সেই গ্রামেরই বাসিন্দা আমাদের এই বোন। তো মক্তব থেকে আসার সময় এই 5 কুলাঙ্গার, এদের একজনের নাম হচ্ছে সাগর, আরেকজনের নাম হচ্ছে সুজন, আরেকজনের নাম হচ্ছে রাজন, আরেকজনের নাম হচ্ছে সঞ্জিত, আরেকজনের নাম হচ্ছে গোপী। তারা 5 বন্ধু। এই 5 বন্ধুর নজরে আমাদের এই বোনটি পড়ে মাত্র নবম শ্রেণী পড়ুয়া 14 বছরের একজন কিশোরী। এই 5 কুলাঙ্গার আমাদের এই বোনকে জোরপূর্বক তুলে নিয়ে তাদেরই এক বন্ধুর বাড়ি, প্রধান এবং অন্যতম আসামি যে সাগর, তে মুসলমান না, সবগুলোই হিন্দু এখানে, তার বাড়িতে আটকে রেখে 2 দিন তারা পালাক্রমে ধর্ষণ করে। যখন পুরা এলাকার মানুষ এই মেয়েটাকে বাত্তি জ্বালাইয়া খুঁজতেছিল, কল্পনাও করে নেই যে এইখানে এই ঘটনা ঘটছে। 2 দিন পরে কৌশলে আমাদের ওই বোন সেই বাড়ি থেকে পালাতে সক্ষম হয়। এরপরে 18ই জানুয়ারি সখীপুর থানায় একটা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার সম্ভবত 2-3 দিনের ভিতরেই পুলিশ প্রথম ধাপে সঞ্জিত এবং গুপি, যাদেরকে আপনারা স্ক্রিনে দেখছেন, এই সেই 2 কালপ্রিট, এদেরকে প্রাথমিকভাবে অ্যারেস্ট করে। কিন্তু বাকি যে 3 জন, মামলার অন্যতম প্রধান আসামি সাগর, রাজন, সুজন, এরা ঘটনার দিন ওই মেয়ে যখন মামলা করে বা ওইখান থেকে পালাই যাওয়ার পরে তারাও উধাও হয়ে যায়। 8.5 বছর এদের চেহারায় অনেক চেঞ্জ হয়ে গেছে। নিশ্চয়ই এদেরকে খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হবে আমার মনে হয়, অথবা বাংলাদেশ ছেড়ে ভারতেও চলে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, এরপরে মামলাটার এই 8.5 বছর বিচারিক প্রক্রিয়া শেষে গতকালকে টাঙ্গাইলের আপনার যেই নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, দমন ট্রাইব্যুনালের আমাদের যিনি সম্মানিত বিচারক আছেন খালেদা ইয়াসমিন ম্যাডাম, তিনি এই ঐতিহাসিক রায় দিয়েছেন। 5 জনকে মৃত্যুদণ্ড ঘোষণা সহ প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা দিয়েছেন। আমাদের সেই বোনের পরিবারে আজকে হাসি ফুটছে। হাসির মধ্যে এখন একটু ঘাপলা রয়ে গেছে, কেননা 3 আসামি এখনো অ্যারেস্ট হয় নাই। আমি এখানে এই আইনটার ব্যাপারে একটা জিনিস আমি ক্লিয়ার হই নাই, যে আমরা যেটা দাবি করছিলাম শুধুমাত্র ফাঁসি না। আপনি দেখেন ফাঁসির অনেকগুলো রায় কিন্তু এই মুহূর্তে পেন্ডিং আছে, যে ফাঁসির রায় হয়ে গেছে, লটকানোর বাকি আছে। এখন এই লটকানোর ডেটটা আসলে কয়েক কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। নতুন এই আইনের ভিতরে এই বিষয়টা কি সম্পূর্ণ ক্লিয়ার করা হয়েছে নাকি না শুধুমাত্র এটা ফাঁসির রায় হিসাবে রাখা হয়েছে? আপনারা যদি আইন সম্পর্কে জানেন, এই আইনকে কি এইরকম সিস্টেমে আনা হয়েছে যে একটা মামলায় আমার নিম্ন আদালতে ফাঁসির রায় হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, আমি এটার জন্য উচ্চ আদালতে যাইতে পারি, এরপরে হচ্ছে আপনার সুপ্রিম কোর্টে যাইতে পারি, রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছাইতে পারি। মানে নিম্ন আদালতে দেওয়া রায় উচ্চ আদালত কিংবা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলে এটা বদলানোর কিন্তু সুযোগ আছে। দ্যাট মিনস একটা ফাঁসির রায়ে আমাদের খুশি হবার কিছু নাই। যেমনটা মিন্নির বেলায় হয়েছে, দেখেন ফাঁসির রায়, তার বাপ কিন্তু উচ্চ আদালত এখন দৌড়াদৌড়ি করতেছে, তো সেইখানে এই রায়টা পরিবর্তন হয়ে যেতে পারে। তো নতুন যে সংশোধিত আইন, সেই আইনে কি এই বিষয়গুলো রাখা হয়েছে যে নিম্ন আদালত হোক, উচ্চ আদালত হোক, সুপ্রিম কোর্ট হোক, যখন কোনো ধর্ষকের
রায়টা ফাঁসি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেটা কি উচ্চ আদালতে পরিবর্তনশীল হওয়ার যোগ্যতা রাখে কিনা, নাম্বার 1। নাম্বার 2, কত কার্য দিবসের ভিতরে এই রায় কার্যকর করা হবে, এইটা সবচেয়ে জরুরি। বিশ্বাস করেন যে অনেকগুলা মামলা, ধর্ষণ, হত্যা, বিভিন্ন মামলায় এই ফাঁসির রায়ের আসামিদের সংখ্যা একটা হিউজ অ্যামাউন্ট আছে। তারা কিন্তু এখন আমার আপনার টাকায় সরকারি ভক্ষণ মানে খানা খাচ্ছে, এদেরকে জীবিত রাখা হচ্ছে। এই বিষয়টা আমি জানি না যে এখানে কিভাবে আসলে আইনের ভিতরে ইনক্লুড করা হয়েছে, নিশ্চয়ই সেটা সম্পর্কে পরবর্তী সময় আমরা আপডেটিং পাবো। বাট মন্দের খুশি হচ্ছে এই 5 হারামজাদাকে দিয়া আপনার টিকেটটা শুরু হয়েছে, যাত্রা শুরু হয়েছে। তবে এখানে আমরা আসলে যেভাবে চাই, বিষয়টা হচ্ছে আইন তো ওইভাবে এতটা নৃশংস সিস্টেমে যায় না, যেগুলো আমাদের মানবিকভাবে আসে আর কি মাথায়। যেমন এদেরকে ধইরা প্রতিদিন পিস পিস করে নুনু কাটা সহ আরো কিছু ঝামেলা এদের উপরে জোরানো দরকার, যেন সারা দেশবাসী তাকাইয়া দেখে। আর বাকি 3 আসামির ক্ষেত্রে যদি প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়, সেটা কিন্তু প্রশাসনের দুর্বলতা। আমি সম্ভবত তারা ভারত চলে গেছে, বা 8 বছর আগের আসামি এরা যদি বাড়ি ঘরে না যায়, অনেকটাই চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে, মোজদারি রেখা লেতে পারে ভাই। জাতে হিন্দু কিন্তু তার যে জানে তার ফাঁসির রায় হয়ে আছে, এরা তো এইটার বিষয়ে খবর রাখতেছে। আমি আপনি হয়তো অ্যাজ এ নিউজ হিসেবে দেখতেছি, কিন্তু যারা ধর্ষক তারা কিন্তু এই মামলাটার প্রত্যেকটা মুভমেন্ট ওরা ফলো করতেছে, ইনফরমেশন নিচ্ছে। কোনো না কোনোভাবে এগুলো যখন গণমাধ্যমে আসছে, আমরা কথা বলতেছি, ওরা শুনতেছে, সেখান থেকে ওদের চেহারাগত পরিবর্তন নিয়ে আসতে পারে। দেখেন ধর্ম পরিবর্তন কইরা কোনো মাদ্রাসা টাদ্রাসা ঢুইকা বসে থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। এগুলা আসলে কিভাবে ক্লিয়ারেন্স করবে সেটা প্রশাসনের দায়িত্ব। বাট আমাদের যে জায়গাটা, যে এই 5 আসামিকে এমন সিস্টেমে ফাঁসি দেওয়া হোক খুব দ্রুতভাবে, আর একটা নৃশংস একটা এপিসোড আপনার এটা একটা হিস্ট্রি একটা ক্রিয়েট করা হোক, যেন বাকি জীবনে যে ধর্ষকরা আছে, যাদের মেন্টালিটিতে ধর্ষণ চিন্তা ভাবনা আছে, তাদের জন্য কলিজা জ্বলা ওঠে। ধর্ষণ শুধু নারীর পোশাকে না, ধর্ষণ শুধু যে বোরকার ভিতর থাকলে হয় তাও না। ধর্ষকদের আসলে কোনো ধর্ম নেই। এই 5 হারামিরে দেখে আপনি হিন্দু ধর্মের দিকে যাওয়ার চিন্তা নেই, কারণ এই ধর্ষকরা আমাদের আলেম সমাজের ভিতরে আছে, আমাদের পাদ্রীদের ভিতরে আছে, আমাদের আওয়ামী লীগের ভিতরে আছে, বিএনপির ভিতরে আছে, বাকি দলগুলোর ভিতরে আছে। সো বেসিক্যালি আমি যেটা বুঝি, ধর্ষকের কোনো দল নেই। আর এছাড়া প্রতিটা ভিডিওতে আমি একটা বিশেষ আবেদন বা নিবেদন বা অনুরোধ রাখি ওই সকল পরিবারের প্রতি যাদের পরিবারে আপনাদের মধ্যে কালো পোশাকধারী অ্যাডভোকেট ভাইরা আছেন। হয়তো আপনার মেয়ে বা আপনার ছেলে বা স্বামী জামাই, এনি কাইন্ড অফ রিলেশন, যেইটাই হোক, আপনার পরিবারের ভিতর থেকে তো এই মানুষগুলা ধর্ষকদেরকে মুক্ত করার জন্য, এদের যখন ফাঁসির রায় হয়ে যায় বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু ধর্ষকদের পক্ষে কোনো ধরনের মামলায় আপনারা অন্তত প্রসিডিং করবেন না। কালকে আপনার বোনও ধর্ষণ হইতে পারে, আপনার মেয়েও ধর্ষণ হইতে পারে, আপনার স্ত্রীও ধর্ষণ হইতে পারে এরকম ছেলেদের হাতে। আবার আপনার মতনই কোনো অ্যাডভোকেট সাহেব টাকার বিনিময়ে আপনাদেরকে আপনার মানে এই মামলাটাকে আসলে হালকা করে ফেলবে।